আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই আপনাদের এই কোর্সের জন্য যেটা শুরু করব সেটা হচ্ছে HTML। তো HTML শুরু করার আগে আমাদের প্রথমেই যে জিনিসটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে HTML-টা কি এবং HTML-টা দিয়ে কি করা হয়। তো HTML এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে আমাদের একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য যেই স্ট্রাকচারটা সেটাকেই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য যেই ল্যাঙ্গুয়েজটা দরকার হয় সেটাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা একটু দেখে আসি যে আসলে এই যে HTML-টা আমাদের একটা ওয়েব ব্রাউজারে কিভাবে ডিসপ্লে করে। কারণ আমরা বলেছি কি HTML-টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা এই যে ওয়েবসাইটটা দেখতেছি এটা কিন্তু অনেক কালারফুল দেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা কি HTML দিয়ে যখন একটা স্ট্রাকচার তৈরি করছিলাম তখন কি সেটা এত কালারফুল ছিল? একটু দেখি আমরা যে আসলে কালারফুল ছিল কিনা। দেখেন, এটা কিন্তু এখন কেমন একটা দেখাচ্ছে না, তাই না? যে এটাতে আসলে মনে হচ্ছে যে কোনো কিছুই করা হয়নি কি এইরকম একটা ব্যাপার, না? কিন্তু আসলে কিন্তু না, এটা একটা HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তারপর সেটাকে কালারফুল করা হয়েছে। আমরা যদি ভালো করে এক্সাম্পল দিতে যাই তাইলে আমরা যে জিনিসটা বলতে পারি যে আমরা যখন একটা বাড়ি তৈরি করতে যাই তখন আমাদের বাড়ির যেই আমাদের প্লাট তৈরি করতে হয় প্রথমে। তারপরে আমরা কি করি, প্লাট তৈরি করার পরে আমরা ছাদ ঢালাই করি, তারপর গাঁথনি দিই, তারপর আমরা যাবতীয় যাবতীয় রং করি, ডিজাইন করি, সবকিছু করি, তাই তো? তো আমাদের প্রথমেই কিন্তু বাড়ির একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয় প্লাট দিয়ে। এই যেই স্ট্রাকচারটা আমরা দাঁড় করাচ্ছি এইটাই কিন্তু হচ্ছে আমাদের আসলে বাড়ির মূল কাঠামো যেটা বলা হয়। তো আমাদের এই ওয়েবসাইটেরও যেই স্ট্রাকচার বা মূল যেই কাঠামো সেটাই হচ্ছে কিন্তু আমাদের HTML। তাইলে HTML-টা এই এক্সাম্পল থেকে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের মূল যেই কাঠামো সেটাই হচ্ছে কিন্তু HTML। তো এই যে HTML দিয়ে করার পরেই কিন্তু আমরা আসলে এটাকে কালারফুল বা যাবতীয় যত স্টাইলিং আছে পরে করা হয়। তো আমাদের HTML শুরু করার আগে কিছু বিষয় জানা দরকার, যেমন আমরা HTML-টা কিভাবে লিখবো কিংবা কোথায় লিখবো। যারা একেবারেই নতুন HTML-এ তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু প্রবলেম ফেস করে, যার কারণে আমি এটা একটু আগে বলে রাখি যে আমরা নোটপ্যাড প্লাস প্লাস আছে আমাদের একটা ব্রাউজার এডিটর, যেটা দিয়ে আমরা সাধারণত HTML কোড লিখতে পারি। তো আমরা যদি ওয়েব ব্রাউজারে যে গুগলে সার্চ করি নোটপ্যাড প্লাস প্লাস তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা এই পেজটা পেয়ে যাব এবং আমরা খুব সহজে এটা ডাউনলোড করতে পারবো। এই যে এখানে অনেক ভার্সন দেওয়া আছে, আমরা সাধারণত লেটেস্ট ভার্সনটা ইউজ করব। তো এখানে আমাদের 32 বিট এবং 64 বিট দুইটার জন্যই অপশন আছে। আমরা এই ইনস্টলার প্যাকেজটা ডাউনলোড করে আমরা সেটাকে ইনস্টল করব এবং ইনস্টল করলে আমার এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। ঠিক এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। তো আমরা তাছাড়া আমরা আরো কি ইউজ করতে পারি, আমরা সাবলাইম টেক্সট ইউজ করতে পারি। এটাও একটা চমৎকার একটা এডিটর। আমরা গুগলে যে একইভাবে সাবলাইম টেক্সট লিখে সার্চ করি তাহলে আমরা এটা পাবো। যেমন এখানে আছে যে উইন্ডোজ 64 ভার্সন, এছাড়া 32 ভার্সনের জন্য আছে। এছাড়া আমরা সব থেকে পপুলার যেই আমাদের বলা যায় এডিটর সেটা হচ্ছে এই যে ভিজুয়াল কোড স্টুডিও, সব থেকে পপুলার একটা আমাদের এডিটর। তো আমি সাধারণত এই এডিটরটা ইউজ করি, কারণ এটা চমৎকার একটা এডিটর, খুবই সুন্দর। তো এখানেও কিন্তু আমাদের 64 বিট 32 বিট আছে, আমরা নিজেদের ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবো, এই যে ইউজার ইনস্টলার থেকে ডাউনলোড করে নিতে পারবো, তারপরে আমরা ইনস্টল করে ইউজ করতে পারবো। তো আমি সাধারণত নতুনদের জন্য যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা যারা একেবারেই নতুন তারা আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার চেষ্টা করব, কারণ নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করলে আপনাদের লিখতে হবে বেশি, যার কারণে আপনারা মানে শেখাটা খুবই ভালো হবে। এই জন্য আমরা সাধারণত চেষ্টা করব যে
নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার। ঠিক আছে, তো এখন আমরা ফার্স্টেই চলে যাই একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে গেলে আমার কি করতে হবে। একটা এইচটিএমএল ফাইল যদি আমরা তৈরি করতে, তাহলে প্রথমে একটা জিনিস দেখে নেওয়া দরকার। আমাদের এখানে ফাইল নেম এক্সটেনশন এই জিনিসটা চেকমার্ক করা আছে কিনা। এটা চেকমার্ক করা থাকলে আসলে একটু সুবিধা হয়, যার চেকমার্ক করা নেই সে চেকমার্ক করে নেবেন। আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, এবার নিউ টেক্সট ডকুমেন্ট এইটা দিব, এবং আমরা আমাদের এইচটিএমএল এর ফাইলের নাম দিব ইন্ডেক্স, এবং ফাইলের এক্সটেনশন থাকবে HTML। ঠিক আছে, আমরা যে একটু আগে যে জিনিসটা দেখালাম আমরা, এবং ESD যেখান থেকে এক্সটেনশনটা ওপেন করে নেবেন, তাই না? এই এক্সটেনশনটা ওপেন না থাকলে কি হয়, একটু দেখাই আমরা। দেখেন এখানে কিন্তু ফাইল আছে, বাট ফাইলের এক্সটেনশনটা নাই। তাহলে আমরা যখন একটা নিউ ফাইল নিব, তখন কিন্তু সেটার এক্সটেনশন চেঞ্জ করতে পারবো না, তাই না? একেবারে যে পারবো না বিষয়টা এমন না, আমরা অবশ্যই টেক্সট এডিটরের ভিতরে ঢুকি তখন সেটা আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমরা একেবারে যে ইনিশিয়াল থেকে আমরা যদি আমাদের এক্সটেনশনটা দিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এক্সটেনশন চেকমার্ক করে নিলে এক্সটেনশনটা শো করবে। তাহলে আমরা প্রথমে আমাদের এই এক্সটেনশনটা একটু ওপেন করি, আমাদের এই ফাইলটা এইচটিএমএল ফাইলটা একটু ওপেন করি। আমরা যদি নোটপ্যাডে ওপেন করি তাহলে এই যে একটা ইন্টারফেস দেখতেছি আমরা এরকম, যারা নোটপ্যাডে ওপেন করবেন তাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আর সাবলাইমে যদি ওপেন করেন কেউ, তাহলে সেও একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম একটা ইন্টারফেস আসবে সাবলাইমে। এবারে আমরা যদি আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করি, তাহলে এরকম একটা ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাব। তো আমি সাধারণত ভিজুয়াল কোড স্টুডিও ওপেন ইউজ করে দেখাবো, আপনারা চাইলে যে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এখন আমাদের যেহেতু ফাইল ক্রিয়েট করা শেষ, এবার আমরা ফাইলের টাইপ সম্পর্কে কথা বলবো। ফাইলের ভিতরের যেই এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলো সম্পর্কে কথা বলবো। তো আমাদের প্রথমেই একটা জিনিস জানা দরকার, আমাদের এটার ভার্সন। আমরা কিন্তু এখন যেটা শিখবো সেটা হচ্ছে হলো লেটেস্ট ভার্সন, যেটা HTML5। আমাদের আগের যে ভার্সনগুলো ছিল সেগুলো আমরা কিন্তু শিখবো না, আমরা শিখবো লেটেস্ট ভার্সনটা HTML5। তো আমরা যদি আমাদের একটা ব্রাউজারকে বোঝাতে যাই যে আমরা HTML5 আমরা ইউজ করতেছি, তাইলে আমাদের যে জিনিসটা লেখা দরকার সেটা হচ্ছে ডক টাইপ HTML। এই জিনিসটা যদি আমরা লিখি তাহলে আমরা ব্রাউজারকে বোঝাতে পারবো যে আমরা HTML5 ইউজ করতেছি। বাট আমরা যদি শুধু ডক টাইপ লিখি তাহলে কিন্তু আমরা ব্রাউজারকে বোঝাবো যে আমরা HTML এর আগের ভার্সনগুলো ইউজ করতেছি। তো আমরা যেহেতু লেটেস্টটাই শিখবো, সো আমরা ব্রাউজারকে সবসময় বোঝাবো যে ডক টাইপ HTML, এটা দিয়ে আমরা HTML5 ইউজ করতেছি এটা বোঝাবো। ঠিক আছে, তো এখন অন্যান্য ওয়েবসাইটের অন্যান্য বিষয়গুলোয় আসা যাক। আমাদের একটা ওয়েবসাইট আমরা একটু বোঝালাম যে কেবল আমরা HTML5 লিখতে শুরু করব। এখন আমরা HTML ফাইল গুলার জন্য যা লেখা দরকার, এটা শুরু করার আগে আরো কিছু বিষয় জানা দরকার। যেমন আমাদের একটা বিষয় জানা দরকার যে ট্যাগ। ট্যাগ কি? আমরা যদি এক্সাম্পল দিই, আমরা মানুষ, তাইলে আমাদের আমাদের এটা কি আমাদের ট্যাগ না? আমাদের তো সাধারণত আমাদের ট্যাগ লাগানো কি আমরা মানুষ, তাই না? যেমন অন্যান্য পশু পাখির ক্ষেত্রে লাগানো এরকম ট্যাগ লাগানো থাকে না, যে এটা গরু, এটা কি, এটা ট্যাগ না? তো ট্যাগ দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি, যে একটা জিনিসের পরিচিতি, তাই না? সেটা পরিচিতিটা কি, তো আমরা এই বিষয়গুলোকে বলি ট্যাগ। ঠিক আছে, তো আমাদের HTML এ ট্যাগ লেখার কিছু নিয়ম আছে। যেমন আমরা যদি একটা ট্যাগ শুরু করি তাহলে অবশ্যই সেই ট্যাগটা শেষ করতে হবে। তাহলে চলুন আমরা একটু লিখি, না লিখলে আসলে বিষয়টা বোঝা যাবে না। যদি আমরা লিখি HTML লিখলাম, তাইলে দেখেন HTML লিখলাম এবং সাথে একটা HTML এর এন্ড ট্যাগ যেটাকে বলা হয় সেটাও লিখে ফেললাম। তাই আমি বলছিলাম কি, যে লিখলে অবশ্যই একটা HTML এর স্টার্টিং লিখতে হবে এবং অবশ্যই একটা HTML এর এন্ড লিখতে হবে। তাহলে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এবং এর পরের যেটা সেটা হচ্ছে হলো আমার এন্ড ট্যাগ। ঠিক আছে, আর এই ট্যাগের মাঝে যে জিনিসটা লেখাটা থাকবে সেটা হচ্ছে হলো আমাদের
ট্যাগের, যে কোনো ট্যাগের, সেটা হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, যেমন আমি যে কোনো কিছু লিখতে পারি, এর ভিতরে আমার যেটা দরকার সেই জিনিসগুলো লিখবো। তাহলে এই জিনিসটা হবে ট্যাগের ভিতরে যেটা বডি, সেটা ট্যাগ বডি বলা হয় যদি বলি আমরা, তাইলেও কোনো সমস্যা নেই। তারপরে এটা হচ্ছে যখন আমাদের এরকম কিছু লিখলাম, তখন এই সম্পূর্ণটাকে বলা হচ্ছিল একটা এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এলিমেন্টটা কি বোঝাচ্ছে, যে এই ট্যাগের স্টার্টিং, এই ট্যাগের যে কন্টেন্ট এবং এই ট্যাগের যে এন্ড, এই কি সবটুকু মিলে বলা হচ্ছিল এটা এলিমেন্ট। তো আমরা দেখি আমাদের যে একটা, আমাদের HTML এর যে ফাইল, এই ফাইলের স্ট্রাকচার তৈরি করতে আমাদের আর কি কি ট্যাগ লাগে, বা কিভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, তাই না? আমরা এখন শুধু একটা ট্যাগ নিচ্ছি। এর ভিতরে আমরা যে ট্যাগটা নিতে পারবো সেটা হচ্ছে হেড। এটাও ঠিক একইভাবে আমরা আরেকটা ট্যাগ, এই যে আমরা আরেকটা হেড নিলাম, এবং হেড নেওয়ার পরে কি করলাম, অবশ্যই এটা এন্ডিং আরেকটা ট্যাগ নিয়ে নিলাম। তো আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমরা সব সময় একটা ট্যাগ নিলে সাথে সাথেই তার এন্ডিং ট্যাগ আমরা নিয়ে নিব। আমরা এন্ডিং ট্যাগ নিয়ে নিব। আমরা যদি একটু ইসে আসি, নোটপ্যাডে আসি, নোটপ্যাড প্লাস প্লাস আসি, তাহলেও কিন্তু আমরা এই যে ঠিক একইভাবে এখানেও এই একইভাবে লিখবো যে ডক টাইপ HTML, এই যে লিখছি। তারপরে কি লিখলাম আমরা, HTML, ঠিক একইভাবে এই যে নিয়ে নিলাম আমরা কি HTML, এই যে স্টার্টিং এবং এন্ড নিয়ে নিলাম। তার ভিতরে আমরা কি লিখলাম, তার ভিতরে আমরা লিখলাম হেড, রাইট? হেড, তাহলে হেডের কি নিলাম, হেডের সাথে সাথে আমরা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে হেডের এন্ডিং। ঠিক আছে, তো আমরা যখনই একটা ট্যাগ লিখবো তখনই সেটার এন্ডিং নিয়ে নেবো, যাতে আমাদের পরবর্তীতে কোনো ভুল না হয়, কারণ তখন আমরা কিন্তু খুঁজে পেতে আমাদের যথেষ্ট কষ্ট হবে। একটা বিষয় হচ্ছে, আমাদের যে ডক টাইপ লিখলাম এটা কিন্তু অনেক কেস সেন্সিটিভ না। সো আমরা যদি এটা বড় হাতের কিংবা ছোট হাতের যাই লিখি, এটাতে কোনো সমস্যা হবে না। তো আমরা আবার ভিজুয়াল করে চলে যাই। তো এই যে ট্যাগ লিখলাম, এই ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ নিব। তাইলে আমি কি বলছিলাম, তাইলে এইটুকু হবে আমাদের একটা এলিমেন্ট, তাই না? যে ট্যাগের ভিতরে যে কন্টেন্ট সেটা এবং স্টার্টিং এন্ডিং, এই তিনটা মিলে তৈরি হবে হলো আমাদের একটা এলিমেন্ট। তো আমরা এই ট্যাগের ভিতরে আবার লিখতে পারি আমরা যে টাইটেল, এটা হচ্ছে আরো একটা ট্যাগ। এই টাইটেল দিয়ে কি বোঝায় আমরা যদি একটু দেখি, যে আমাদের এটা হচ্ছে হলো একটা ওয়েবসাইট। প্রথম হলো এইখানে আমাদের ওয়েবসাইটে কি লেখা আছে, যে কোহলি স্মিথ হতে ইটিসি, এই লেখাটা এইটাই হচ্ছে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের টাইটেল, যেটা বলি আমরা আমাদের। তারপর আমরা যদি এইখানে দেখি, তো এখানে টাইটেল কি আছে, যে নোটপ্যাড প্লাস প্লাস এরকম লেখা। তো এগুলো হচ্ছে আমাদের মূলত টাইটেল। তো আমরা যদি এখন টাইটেল দিই, দিস ইজ মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের টাইটেল। তাহলে চলুন আমরা একটু দেখে আসি ব্রাউজারে যে আসলে আমাদের এই টাইটেলটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের এটা মনে হয় ওপেন, সরি আমরা সেভ করি নাই। আচ্ছা, আমরা এবার সেভ করছি। সেভ করার পরে যদি আমরা এটা রিলোড দিই, তাহলে দেখা যাচ্ছে কি দিস ইজ মাই ওয়েবসাইট, এই যে আমাদের টাইটেলটা কিন্তু চলে আসছে, তাই না? এখন আমরা অন্যান্য ট্যাগে চলে যাই। তাহলে আমাদের এটা হেড ট্যাগ, এই যে স্টার্টিং হয়েছিল এবং এখানে এই যে এন্ড হয়েছে। ঠিক একইভাবে টাইটেল ট্যাগ স্টার্ট হয়েছে, এর ভিতরের কন্টেন্ট গুলো আমরা লিখছি, এবং এর ভিতরে আমাদের লাস্টে আমাদের এন্ড ট্যাগ, এইটাও আমরা দিয়ে দিছি। তো এই হচ্ছে আমাদের, তাহলে একটা চলে গেল। এবার আমরা এরকম আরো অনেক 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 ট্যাগ লিখবো, যেগুলো এক এক করে আমরা শিখবো আস্তে আস্তে। তো এরপরে আমরা তাহলে আমাদের ট্যাগের প্রথমে গেল কি HTML, তারপর লিখলাম হেড, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হলো বডি ট্যাগ। এই বডি ট্যাগ আমরা ঠিক একইভাবে বডির স্টার্টিং আছে এই যে, এবং বডির এন্ডিংও এই যে আছে, এর ভিতরে আমরা কন্টেন্ট গুলা লিখবো। আমরা একটা ওয়েবসাইটের মূলত আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, যে এখানে এই ওয়েবসাইটের HTML এর যে ফরম্যাট গুলো আমরা দেখলাম, সেইখানে আমরা এই যে যেমন এই যে সবই এই যে দেখাই একটু, এই যে যে কন্টেন্ট গুলো আছে এগুলা কিন্তু সব হলো এই বডির ভিতর লেখা। আমাদের এখানে যে বডি আছে, এই যে এই
বডির ভিতর কিন্তু এই সব আমাদের এই কন্টেন্ট গুলা কিন্তু সব বডির ভিতরে লেখা। সো তাহলে আমরা বলতে পারি কি, আমাদের একটা ওয়েবসাইটে যত আমরা জিনিস যে কোনো কিছু যা শো করাবো সবকিছুই কিন্তু আমরা এই বডির ভিতর লিখবো। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমাদের যে একটা HTML ফাইলের বেসিক স্ট্রাকচার। এরপরে আমরা শুরু করতে পারি কি, যে আমাদের একটা হেডিং দিয়ে বা আমাদের যে কোনো একটা কিছু দিয়ে শুরু করতে পারি আমরা। যেমন লিখলাম একটা হেডিং, তো হেডিং কি আমি একটু পরে আসি, আমরা দেখি ব্রাউজারে আসলে কেমন দেখা যায়। এটা আমরা একটু লিখলাম একটা HTML, এবার দেখি আমাদের এটা এই যে ব্রাউজারে কিন্তু শো করতেছে। আমরা আসি হেডিং কি, আমরা এই যে আমাদের একটা ওয়েবসাইট, যে এখানে কি লেখা আছে, কোহলি স্মিথ হতে বাবুরকে বড় করতে হবে। তো এইখানে আমাদের এটা কিন্তু একটা হেডিং, আমাদের এই যে নিউজ, এই নিউজের হেডিং কিন্তু এইটা, তাই না? আমরা আরো ওয়েবসাইটে যাই, এই যে এখানে কিন্তু আমাদের এই পেজের হেডিং কিন্তু এইটা, তাই না? আর সব ওয়েবসাইটে আমরা যাই, তাহলে এখানে পেজের কি এটা একটা হেডিং না, হেডিং। এরকম আমাদের সবকিছুর কিন্তু একটা হেডিং দরকার হয় যে কোনো কিছু লেখা শুরু করতে গেলে। ইভেন আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে শুরু করি, সাধারণত যে দিস মাই স্কুল কিংবা এই যে কোনো প্যারাগ্রাফ লিখতে শুরু করি, তাহলে কিন্তু আমরা প্যারাগ্রাফের উপরে আমরা আগে প্যারাগ্রাফের নামটা লিখে নিই, তাই না? মাই ফেভারিট টিচার কিংবা মাই ফেভারিট স্কুল যাবতীয় এইটিসি, যেমন যে কোনো কিছু আমরা লিখতে গেলে উপরে কি লিখি, একটা হেডিং লিখে নিই। তাহলে এই হেডিংটা কিন্তু আমরা ঠিক এইভাবেই লিখতে হয়। তাহলে আমাদের আমাদের জানা দরকার যে আমাদের হেডিং এর মানে কি কেমন হেডিং আছে কিংবা কি ধরনের হেডিং আছে, কয়টা হেডিং আছে, এই ধরনের বিষয় একটু জানা দরকার। তো এখানে বলে রাখি যে আমাদের HTML এ হেডিং আছে 6টা। যেমন আমরা এখানে লিখলাম কি H1, তাহলে এখানে কি করলাম, H1 দিয়ে স্টার্ট করলাম, এর ভিতরে একটা কন্টেন্ট নিলাম এবং লাস্টে এন্ড করলাম কি দিয়ে, /H1 দিয়ে। এটা হচ্ছে স্ল্যাশ, আমরা শেষ করলাম /H1 এটা দিয়ে, তাই না? আমরা যদি শুধু স্ল্যাশ বাদে লিখি তাহলে কিন্তু এটা এন্ড হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু এটা কখনোই এন্ড হবে না। আমরা কি করব, /H1 এভাবে লিখবো। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের হেডিং আছে কয়টা, 6টা। তাহলে আমরা এক এক করে হেডিং গুলা দেখে ফেলি। দিস ইজ হেডিং 1, আমরা এইভাবে আরো হেডিং লিখতে পারি, যেটা হলো হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, ঠিক আছে? 2, 3, 4, 5, 6। তো এই যে কিন্তু আমাদের 6টা হেডিং। এটাকে সেভ করি আমরা। আচ্ছা, আমি কিন্তু এগুলা সব পরপর কপি করে এনেছি, তো আপনারা যদি এভাবে নেবেন না, আপনারা প্রত্যেকটা হেডিং আলাদা আলাদা করে লিখবেন। কারণ আমি যখন কপি করছি তখন কিন্তু পুরোটা একসাথে চলে আসছে, আপনাদের এরকম নাও আসতে পারে যদি ব্রাউজারের বিভিন্নতার কারণে। কিংবা আমি যখন HTML এর শুধু লাস্টের টুকু চেঞ্জ করছি, তাই না? যে এই যে আমি লাস্টের টুকু চেঞ্জ করলে কিন্তু আমার প্রথমটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা প্রথমটুকু চেঞ্জ করলে আমাদের লাস্টটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার এখানে। বাট আপনার ওইখানে কিন্তু এটা হবে না, কারণ এগুলা কোনো কিছু এক্সটেনশন আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো যে অন্য কোথাও। তো আপনারা যখন নেবেন তখন কিন্তু আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনাদের স্টার্টিং এবং এন্ড এইটা ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে? তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করে লিখবেন, যে আমি যদি লিখি প্রথমে H4 এবং আমি এন্ডে দিয়ে H6, তাহলে কিন্তু কখনোই হবে না। এই বিষয়গুলো খেয়াল করে লিখতে হবে। তাহলে আমরা দেখি যে HTML এর হেডিং গুলা কেমন করে ব্রাউজারে শো করতেছে। রিফ্রেশ দিই, এই হচ্ছে আমাদের 6টা হেডিং। দেখেন প্রথমটা বড়, তারপরে এটা আরেকটু ছোট, তারপরে এটা আরেকটু ছোট, তারপরে এটা আরেকটু এভাবে 6টা ছোট, তাই না? বড় থেকে ছোট হয়েছে। তো আমরা কিন্তু সবসময় হেডিং ইউজ করি আমাদের প্রয়োজন অনুসারে। আমরা যে সবসময় বড় দেখানোর জন্য যে হেডিং ইউজ করি কিংবা ছোট দেখানোর জন্য যে হেডিং ইউজ করি, বিষয়টা এমন না। আমরা হেডিং গুলা ইউজ করি মূলত আমাদের একটা ওয়েবসাইটের টপিকসের ইম্পর্টেন্সের উপর। তো আমি যদি এইখানে আসি, তাইলে আমাদের এই ওয়েবসাইটটা আমরা যদি আবার রান করি, তো এইখানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন সাইজের হেডিং আছে। তোমরা চাইলে কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রকম হেডিং ইউজ করতে পারি, তাই না?
কিন্তু না, আমরা কিন্তু কখনোই এভাবে আমরা হেডিং ইউজ করি না। আমরা হেডিং গুলা ইউজ করি মূলত ইম্পর্টেন্স এবং সিরিয়ালের ভিত্তিতে। তো এই সিরিয়ালগুলো আমরা যখন পিএইচডি ডিজাইন করব, একটা টেমপ্লেট সম্পূর্ণ ডিজাইন করব, তখন আমরা এই বিষয়গুলো জানবো যে আমরা আসলে কিভাবে এই হেডিং গুলা নিই, কোথায় নেওয়া হচ্ছে, কোথায় হেডিং 3 নেওয়া হবে, কোথায় হেডিং 1 নেওয়া হবে, কোথায় হেডিং 2 নেওয়া হবে। এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা মূলত জেনে রাখি যে আমাদের হেডিং এর 6টা একটা মানে আমাদের যে আমাদের HTML করতে গেলে আমাদের 6টা হেডিং লাগবে, যেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তাহলে এই জিনিসগুলো একটু সবাই কিন্তু প্র্যাকটিস করবেন লিখে লিখে, তাহলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, হেডিং এর পরে আমরা আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি? আমরা একটু আগে আমি বলছিলাম, যদি আমরা কখনো আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে চাই, যে আমরা কি লিখবো, মাই স্কুল, তাই না? এটা হলো মাই স্কুল। এরকম একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা কিন্তু প্রথমেই এটার একটা হেডিং লিখি, তাই না? যে মাই স্কুল, এরকম একটা হেডিং লিখি, এই আমরা স্কুল, এরকম একটা হেডিং লিখি, তাই না? এখন হেডিং এর পরে কিন্তু আমরা লিখি আসলে যে বিভিন্ন রকম, যে মাই নেম, the name of my school is ABC IT Park or everything, যা হতে পারে। তো এরকম আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখি। তো এইভাবে আমরা কিন্তু প্যারাগ্রাফটা লেখার সময় আমরা কিন্তু যদি এইভাবে ব্ল্যাঙ্ক একটা স্পেসিফিক প্যারাগ্রাফটা লিখি, তাহলে কিন্তু আসলে সেটা কিন্তু কোনো ফরম্যাটের ভিতর পড়বে না, কিংবা আমরা সেটাকে চাইলেও কিন্তু সেটাকে পরবর্তী কালারাইজ করতে পারবো না, কিংবা এটার স্টাইলিং করতে পারবো না, কিংবা এটাকে কোনোভাবে ডিজাইন করতে পারবো না। যার কারণে তাইলে আমাদের এটা কিভাবে লিখতে হবে, যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর নিব এটাকে, ঠিক আছে? যদি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর নিই, তখন সেটা আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ আকারে শো করবে। যেমন একটা প্যারাগ্রাফের জন্য আমরা কি নেব, পি, এই যে পি নিলাম, ঠিক আছে? এই যে পি এর একটা স্টার্টিং নিলাম, সাথে সাথে পি এর একটা এন্ডিং নিলাম, নিয়ে আমরা এই লেখাটাকে দিলাম কিসের ভিতর, এই যে প্যারাগ্রাফের ভিতর। তাহলে কি হয়ে গেল, আমার এই লেখাটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল। যেমন আমরা আরো বড় লেখা লিখতে পারি, যে কোনো একটা ডামি টেক্সট লিখতে পারি, এরকম ডামি টেক্সট। তোমরা এইটাই আমরা ব্রাউজারে একটু দেখে আসি। এই দেখেন, এই যে আমাদের হেডিং হয়েছে, আবার আমাদের কিন্তু এখানে আমাদের একটা প্যারাগ্রাফও তৈরি হচ্ছে। তো প্যারাগ্রাফের বৈশিষ্ট্যগুলো কিন্তু মূলত কেমন আমরা দেখি, আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি তখন কিন্তু আমাদের যা লিখতে লিখতে আমাদের লাইন যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু পরের লাইনে আসি, এবং লাস্ট যখন হয় তখন কিন্তু একটা লাস্ট পয়েন্টে আসে। এবং এই যে পরে যে ফাঁকা জায়গাটুকু থাকে, এইখানে কিন্তু আমরা কখনোই কিছু লিখি না, লিখি কখনো না, কখনোই কিন্তু আমরা এখানে কিছুই লিখি না। আমরা এর পরের থেকে আবার নতুন প্যারাগ্রাফ শুরু করি, তাই না? তাহলে আমরা যদি এই প্যারাগ্রাফের পরে আরেকটা নতুন প্যারাগ্রাফ শুরু করতে চাই, তাহলে সেটা কোথা থেকে আসবে? এটা কিন্তু অবশ্যই এর এই লেখাটুকুতে কখনোই আসবে না, তাইলে এর পরের লাইন থেকে কিন্তু এটা আসবে। এটা হচ্ছে প্যারাগ্রাফের নিয়ম। আচ্ছা আচ্ছা, আমরা এখন আরো কিছু ট্যাগ সম্পর্কে জেনে নিই, যেগুলো হচ্ছে আমাদের, মনে করেন আমরা একটা ওয়েবসাইটে যদি যাই, তাহলে কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন রকম কিছু থাকতে পারে, তাই না? যেমন আমার প্রয়োজন হইতে পারে যে এই লেখাটা আমরা এইটু লেখাটুকুকে T20 যেটুকু, এইটুকুকে আমরা বোল্ড করে দেখাবো, বা একটু মোটা মোটা করে দেখাবো, যাতে আমাদের এই জিনিসটা চোখে বাঁধে, তাই না? এই জিনিসটা করতে গেলে আমরা যদি এখানে মনে করেন এই জিনিসটাকে আমরা সেরকম বোল্ড করতে চাই, তাহলে আমরা কি করব, দিলাম জাস্ট আমরা এইটার আগে একটা বি ট্যাগ নিব। কি ট্যাগ? বি, ঠিক আছে? এটা যেমন যে স্টার্টিং হলো এবং সাথে এন্ডিং হয়ে গেল, তাই না? তাহলে এইটার ভিতরে যদি আমরা এই লেখাটাকে রাখি, তাহলে আমার তখন কিন্তু সেটা বোল্ড হয়ে ব্রাউজারে শো করবে। এই যে এখন কিন্তু এটা বোল্ড হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কিন্তু এরকম বোল্ড করার জন্য আরো একটা ট্যাগ আছে, সেটা কি? সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। আমরা যদি এই লাস্টের এই লেখাটাকে মানে এরকম করে আবার মোটা করতে, তাহলে কিন্তু আমরা আরো একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্ট্রং। তো এই যে বোল্ড আর একটা কি, যে আমাদের স্ট্রং। তো আমরা এটা একটু রাখি, রিফ্রেশ করি, এটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে না?
তো স্ট্রং এবং বোল্ড মূলত দেখাচ্ছে কিন্তু আসলে একই রকম, কিন্তু আমার ব্রাউজার যখন পড়বে তখন কিন্তু সে এটাকে স্ট্রং হিসেবে পড়বে এবং এটাকে বোল্ড হিসেবে পড়বে। তো এর মধ্যে আসলে আমাদের দৃশ্যগত যে জিনিসটা সেটা কিন্তু কোনো তফাৎ নাই, কিন্তু আমাদের এটার আসলে আমাদের যে ব্যাক এন্ড যেটাকে যেদিকে আছে ওইদিকে কিন্তু এটা তফাৎ আছে। গুগল যখন আমার এটাকে পড়বে তখন কিন্তু স্ট্রংটাকে সে বেশি প্রাধান্য দিবে আমার বোল্ডের থেকে। ঠিক আছে, আমার যখন ব্রাউজার পড়বে তখন কিন্তু ব্রাউজারের কাছে স্ট্রংটা বেশি প্রাধান্য পাবে বোল্ডের থেকে। কিংবা গুগলে যখন সাধারণত গুগল যখন পেজকে র্যাঙ্ক করার জন্য পড়ে তখন কিন্তু আসলে সেও কিন্তু এই একই কাজ করে, যেমন স্ট্রংটাকে আমাদের সবসময় প্রাধান্য বেশি দেওয়া হয়। তো তাই বলে যে বোল্ড ইউজ করলে প্রবলেম, বিষয়টা এমন না, আমরা যে কোনোটা ইউজ করতে পারি, সমস্যা নেই। আর মূলত আমরা কখনো এইভাবে ইউজ করব না। আমরা আমরা সাধারণত আমরা যখন আরো সিএসএস শিখবো তখন আসলে বুঝতে পারবো যে আমরা এভাবে বোল্ড কিংবা এই যে স্ট্রং কখনো আমরা এভাবে করি না। আমরা আমাদের সিএসএস দিয়ে সাধারণত এই কাজগুলো করা হয়। তাহলে বেসিক এইচটিএমএল শেখার জন্য এগুলো মূলত দরকার, তাই আমরা একটু ডিসকাস করতেছি। তারপরে আমরা যদি চাই আমাদের এই সেকেন্ড প্যারাগ্রাফের এইটা আমাদের ইটালিক ফর্মে হবে। আমরা ইটালিক তো সবাই অবশ্যই জানি যে আমাদের ইটালিক ফর্মগুলো কেমন, একটু বাঁকা বাঁকা, তাই না? যেমন আমরা কোনো কিছু যদি ইটালিক ফর্ম দেখতে চাই, আচ্ছা আমরা এখানেই দেখি। তো ইটালিক ফর্ম দেখতে হলে আমাদের কি ট্যাগ নিতে হবে, যে এটা হবে আই ট্যাগ। ঠিক আছে, এই যে আই স্টার্ট করলাম, আই এন্ড করলাম। আমরা কিন্তু সবসময় ট্যাগ লিখতে গেলে যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে স্টার্টিং কন্টেন্ট এবং এন্ড। ঠিক আছে, স্টার্ট, কন্টেন্ট, এন্ড, এটা কিন্তু সবসময় মাথায় রাখতেই হবে, তা নাহলে কিন্তু ট্যাগ লিখতে গেলে ভুল হয়ে যাবে, পরে খুঁজে পেতে খুবই সমস্যা হবে। যখন আমরা ট্যাগটা খুঁজে পাবো না তখন আসলে অনেক ঝামেলা হবে, না তাই না? তো এখানে আমরা সেভ করছি, সেভ করছি আমরা। এখন যদি একটু ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারি এই যে এই লেখাটাকে লিখলাম এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তাই না? এই তো বাঁকা হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমাদের ইটালিক স্টাইলে লেখাটা চলে আসছে। তারপরে ইটালিকের মতোই বা যেমন আমরা বোল্ড এবং স্ট্রং ইউজ করছিলাম তেমন সেরকমই আর একটা ট্যাগ আছে যেটা হচ্ছে ইএম। এটাও দেখি আমরা, এই যে এটাও কিন্তু ইটালিকের মতোই বাঁকা হয়ে গেছে, তাই না? এই যে বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে এমফাসিস বা ইএম দিয়ে প্রকাশ করা হয়। তো এই ছিল আমাদের মোটামুটি কিছু বেসিক ফরম্যাটিং, যেটা হচ্ছে বোল্ড, স্ট্রং, তারপর আছে ইটালিক, তারপর আমাদের যেটা লিখলাম এমফাসিস। ঠিক আছে।